আসসালামু আলাইকুম আমার প্রিয় পিসিবিবাসী, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে রসায়নের যে অষ্টম অধ্যায় এটার দ্বিতীয় লেকচারে এবং আমাদের আজকের বেসিক কনসেপশন ক্লিয়ার করার জন্য সর্বোচ্চটুকু দিয়ে আজকে চেষ্টা চালাইতে হবে এবং যতটুকু মানে মানে আছে বাকি অধ্যায়ে একদম ডিটেইল বুঝা সামনে আগানোর চেষ্টা করে নিতে হবে। তো তোমরা যারা আছো একটু যুক্ত হও তাড়াতাড়ি। যদি সব ঠিকঠাক থাকে, সাউন্ডটা ঠিক আছে, সাউন্ড নিয়ে কোনো প্রবলেম নাই তো? না, আলহামদুলিল্লাহ, ওকে। যদি সব ঠিকঠাক থাকে, ওয়ালাইকুম আসসালাম সাইদুর, জেরিন, যারা আসছিস, যারা সবসময় রেগুলার ক্লাস করো, ভালোবাসা নিও। আর কেমিস্ট্রি অধ্যায় 8-এর আজকে লেকচার টু লেকচার, এবং এই সেকেন্ড লেকচারে মানে আমি আগের যা পড়াইছি তার একটা সিরিয়াস টপিক এখানে আমরা ক্লিয়ার করব। তার সাথে আমি একটা প্র্যাকটিস শিট রাখছি তোমাদের, এই যে প্র্যাকটিস শিট, এই প্র্যাকটিস শিটটা তোমরা এমনভাবে পড়বা এই প্র্যাকটিস শিটটা যেন এই অধ্যায়ের কোনো কিছু বাদ না থাকে। আমি সেভাবেই ডিজাইন করেছি। এখানে মোট 25টা এমসিকিউ আমি নিয়েছি। যেই 25টা এমসিকিউ মানে সিরিয়াসলি এইখানে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে যে কিভাবে কতটুকু করলে, কিভাবে হিসাব করলে এটা ম্যাথটা মানে এইখানকার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আর সৃজনশীলের যে অংশগুলো আছে সেই অংশগুলো বোঝার জন্য বেসিক বোঝা লাগবে। তো আমি বেসিক বোঝার আগে তোমাদেরকে একটু ডাক দিয়ে নেই যে দ্বিতীয় যেই লেকচারে দাঁড়াইছি আমরা, দ্বিতীয় লেকচারটা আমি চাই তোমরা একটু আমার সাথে মনোযোগ দিয়ে করো, পূর্ণভাবে তোমরা করবা, পূর্ণভাবে নোট করবা আমার সাথে। হ্যাঁ এভরিবডি, বাঁধন আসছি, সুপর্ণা, সবাই আসছো, যারা একটু জয়েন করছো। স্যার বই কবে পাবো? একটু সময় দেশো না। কেউ আছে বাকি? এনিওয়ান? কেউ আছে বাকি? কেউ থাকলে একটু বলো। ওকে, ফাইন, এভরিওয়ান। খাতা কলম নিয়ে রেডি? একটু আমারে বল, খাতা কলম নিয়ে রেডি? ফাইন, আলহামদুলিল্লাহ। সো যদি রেডি থাকিস, ফাইন। আচ্ছা, তাহলে আজকে আমাদের কি? আজকে হচ্ছে আমাদের ছুটি, অধ্যায় নাম্বার 8, গরম গরম রুটি। তো এই রুটি খাইতে হবে আমাদের আজকে। চেহারা দেখা যাচ্ছে ঠিকঠাক মতো, সবাই এখনো স্টিল আসে নাই। যদি রেডি থাকে, পূর্ণ শোনা, ভালো আছিস? তাসনিম, পডকাস্ট দেখলি? পডকাস্টে কিছু কথা বলছি আর কি। সালমান, মাইমুন নাহার, ঠিক আছে শোনা, এভরিথিং ইজ ফাইন। তাহলে চল একটা হেভি জিনিস পড়ানো শুরু করি, কিন্তু অ্যাটলিস্ট যতজন ক্লাসে থাকে সবাই তো আসে নাই। এখন আয়, এই হচ্ছে আগের পড়া মনে আছে কিনা, যদি আগের পড়া মনে থাকে, এই যে কেমিস্ট্রির যে বইটা আমরা এখানে আলাপ করছিলাম, এই জায়গাটা তোদেরকে আমি একটু রিডিং পড়তে দিছিলাম এবং আমি ওদিনকে ডেল এইচ এর হিসাব ব্যাখ্যা করছিলাম এবং আজকে এই জায়গাগুলো একটু পড়াবো এবং বেসিক লেকচার থেকে শুরু করে ডিটেইল এটা হয়ে যাবে, আজকের দিনে হয়ে যাবে। এরপরের পার্টটা অনেক বেশি কঠিন না, সহজ। পরের পার্টগুলো সহজ, তবে আজকে একটু মনোযোগ বেশি দেওয়া লাগবে। লবণ সেতু, ব্যাটারি, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আছে, পড়াশোনা আজকে আছে। এখন আমি একদম শুরু থেকে তোদেরকে একটু বুঝাই, গত ক্লাসে কি পড়াইছিলাম তার একটা কনসেপ্ট তোদেরকে একটু বুঝাই। এই যে এখানে 8 নাম্বার চ্যাপ্টারের 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তড়িতের সাহায্যে রাসায়নিক প্রক্রিয়া। অঙ্কিতা, রাফি থ্যাংক ইউ।
এবার একটু দেখ, হ্যাঁ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ এখানে খেলাটা হচ্ছে, বিষয়টা হচ্ছে, শুনিস, বিষয়টা হচ্ছে তড়িৎ রাসায়নিক, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। তোরা এবার একটু আমাকে বলতো, আমাকে কি এখন আগের চাইতে বেটার দেখা যায় বা বেটার শোনা যায়? মানে আমি একটু জানতে চাই, আমাকে কি তোদের আগের চাইতে বেটার দেখা যায় কিনা একটু বল। মানে লাইটিংটা তোদের প্রপার আছে কিনা, বা আমাকে প্রপারলি দেখতে পারিস কিনা, বা সাউন্ডটা ঠিক আছে কিনা, এক্সপেক্টেড তোদের যে ইটা সেখানে ঠিক আছে কিনা। ঠিক আছে প্রাপ্তি? ঠিক আছে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ, এটাকে ইংলিশে কি বলে? এটাকে ইংলিশে বলে ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল। এখানে ইলেকট্রোকেমিক্যাল সেল এটা কয় রকম? দুই রকম। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। আরেকটা হচ্ছে গ্যালভানিক সেল। আজকে তোরা এই এই জিনিসটাকে একটু মনোযোগ দিয়ে শোন, মনোযোগ দিয়ে শোন। গ্যালভানিক কোষ একটু শুনিস। তড়িৎ বিশ্লেষ্য কোষ, আমি আস্তে আস্তে আসতেছি। এই যে দেখ, তা তড়িৎ বিশ্লেষ্য আর গ্যালভানিক, এরপরে বিদ্যুৎ পরিবাহীর একটা কনসেপ্ট আসছে। এগুলো এমনি বুঝবি। তড়িৎ বিশ্লেষ্য আবার দুই প্রকার, কি কি? একটা হচ্ছে তীব্র আর একটা হচ্ছে মৃদু। এগুলো আমরা জানি। তড়িৎ বিশ্লেষ্যের খেলাটা হচ্ছে এখানে, একটু এটা একটু মাথায় রাখিস, একটা তীব্র আর একটা মৃদু। তো তীব্র কি 100% বিশ্লিষ্ট হবে, আর মৃদু হচ্ছে যেটা কম পরিমাণে হবে। এই পর্যন্ত ক্লিয়ার তো? আর গ্যালভানিক সেল, এটা জিনিসটা আসছে কোত্থেকে? এটা হচ্ছে গ্যালভানিক, গ্যালভানিক সেল। এটা কোত্থেকে আসছে? গ্যালভানিক সেলের কনসেপ্টটা কি? তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়, আমি এই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটার যে এক্সাম্পলটা, এটা আগে একটু লেখা রাখ। সোডিয়াম ক্লোরাইড 100% বিয়োজিত হয়, কপার সালফেট 100% বিয়োজিত হয়, সালফিউরিক অ্যাসিডও পুরোপুরি বিয়োজিত হয়। কিন্তু এই যে পানি আর ইথানোয়িক অ্যাসিড, এই দুইটার একটু মনে রাখিস, এরা কম বিয়োজিত হয়, এই জন্য এরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু। তাহলে সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, এই তিনটা তোদের বইয়ে যেহেতু আসে, সুন্দর করে লেখা রাখবি যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ, তারপরে কপার সালফেটের জলীয় দ্রবণ। এখানে এ কিউ যে লিখলাম, এই এ কিউ, এইটার মানে হচ্ছে অ্যাকোয়াস। অ্যাকোয়াস এই শব্দটার মানে জলীয়। ইন্টারনেটে একটু ঝামেলা করতেছে, তাই না? ইন্টারনেটে একটু ঝামেলা করতেছে। দেখি লাইভে হঠাৎ করে কি হইল। আচ্ছা, আইসিটির ক্লাস দিব, আইসিটির ক্লাস দিব, আইসিটি ক্লাস আমি যদ্দূর পারি এদ্দূর দিব। অ্যাকোয়াস, অ্যাকোয়াস। ওকে, ডান, ডান। এটা হচ্ছে অ্যাকোয়াস, অ্যাকোয়াস সলিউশন। এটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন। আচ্ছা রাশাক, থ্যাংক ইউ। আর এটা কি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু কোনটা? মৃদু হচ্ছে পানি, H2O কম বিশ্লেষিত হয়, পানি কম বিশ্লেষিত হয়। তারপর পানির সাথে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH। এখন এই যে এই জায়গার মধ্যে ইথানোয়িক অ্যাসিড যে দেওয়া, আরো অনেক আছে, তোর বইয়ে আপাতত দুইটা আছে, এইটার একটু মনে রাখ। এখন তোরা আমার সাথে একটু ফিল কর আমি কি বলি। আর এই যে গ্যালভানিক সেল, এই শব্দটা কি? তড়িৎ রাসায়নিক কোষ। এই দুইটার ব্যাখ্যা আমি এখন এখানে দিব। তড়িৎ বিশ্লেষণ কোষে যাওয়ার আগে বেসিকটা দিব। সেই বেসিকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণটা কি। মনে রাখ, আমার 1 মিনিট লাগবে বুঝাইতে। একটা পাত্র নিছি, সেই পাত্রের মধ্যে আমি একটা সলিউশন নিছি, একটা দ্রবণ নিছি। মনে রাখ, এই হচ্ছে দ্রবণ, এই হচ্ছে দ্রবণ।
এই যে দ্রবণ, এই যে দ্রবণ, এই যে দ্রবণ, এটা হচ্ছে দ্রবণ। কিছু একটা নিছি, সেটা হইতে পারে সোডিয়াম ক্লোরাইড, সেটা হইতে পারে সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট। শুনিস, তোরা আমারে প্রশ্ন করতে পারবি, আমি আগে একটু বুঝাই নেই, প্রশ্ন করতে পারবি, সমস্যা হবে না। এগুলা পারতি না? নমস্কার মিতু, থ্যাংক ইউ। মিতু থ্যাংক ইউ। এগুলা পারতি। এখন দেখ, শোনা, খেয়াল কর। এখন আমি দুইটা দণ্ড নিব, দুইটা দণ্ড, এই যে দুইটা দণ্ড, হ্যাঁ দুইটা দণ্ড, এই যে একটা আর এই যে একটা। গতদিন আমি এটা ব্যাখ্যা করছি, ব্যাখ্যা করছি। এখন এইটার সাথে আমি যখন একটা ব্যাটারিকে বসায় দিব, এটা তোরা পারিস, তখন এই জায়গায় এটা কানেক্টেড হবে। ব্যাটারিকে বসায় দিছি, তাহলে ব্যাটারিকে যেহেতু বসায় দিছি, তাহলে এটা ব্যাটারির ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত আছে। তো ব্যাটারি যখন আমি বসায় দিলাম, তার মানে এইটা অ্যাকচুয়ালি একটা বিদ্যুৎ উৎস। এইটা হচ্ছে একটা বিদ্যুৎ উৎস। বাইরে থেকে আমি একটা বিদ্যুৎ উৎস চালাইছি। হ্যাঁ, শুনিস। ঝুমকা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এনিওয়েজ একটু দেখ ফাহাদ আলম, একটু ইজি। হ্যাঁ, এই তো না বিদ্যুৎ উৎস দিলাম, তাইলে এখন আমি কোন জায়গাটা পৌঁছাইতে চাচ্ছি, দেখ কোন জায়গাটা আজকে অনেক পড়া লাগবে। এইটার নাম অ্যানোড। ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার, এইটার নাম অ্যানোড। এবং এই যে অ্যানোড, আজকে একটু বেশি পড়তে হবে। হ্যাঁ, অ্যানোড, এটার নাম হইল জারণ তড়িৎদ্বার। ঠিক আছে শোনা? আর এই যে এখানে যেটা, এটা হচ্ছে ক্যাথোড, এবং এটা হচ্ছে বিজারণ তড়িৎদ্বার। তাহলে এই যে জারণ আর বিজারণ তড়িৎদ্বার, এখন আমি যে কারেন্টটা চালাইলাম, আমার যে এই যে সার্কিট বা এই যে বিদ্যুৎ উৎস, এটা যে কারেন্ট মুভ করতেছে, তাহলে এই যে পজিটিভ আর নেগেটিভ প্রান্তের সাহায্যে যে এই যে এখানে ইলেকট্রন মুভ করবে, দৌড়াবে, তখন এইখানে বিশ্লেষণ হবে না? বিশ্লেষণ হবে। তো স্বাভাবিকভাবে এই যে Cu2+ আর সালফেট 2-, এটা আমি গতদিন ব্যাখ্যা করছি। তাহলে যেটা পজিটিভ আয়ন, এটা যাবে নেগেটিভ উৎসের দিকে, আর যেটা নেগেটিভ আয়ন, এটা যাবে পজিটিভ উৎসের দিকে। এতটুক আমাদের ক্লিয়ার আছে। তো যেটা পজিটিভ, সেটা এখানে গিয়া ইলেকট্রন ছাইরা দিবে, মানে ইলেকট্রন এখান থেকে ইলেকট্রনটা গ্রহণ করবে, আর ও এখানে গিয়া ইলেকট্রনটা ছাইরা দিবে। ওর ছেড়ে দেওয়া ইলেকট্রন এখান থেকে এই জায়গা পর্যন্ত আইসা এইখান দিয়ে আসবে। ওই ইলেকট্রনটাই যে দৌড়াবে, সাথে এইখানে ভোল্টেজটা যে আছে, বিভব পার্থক্য আছে, এই ইলেকট্রনটা যে দৌড়াবে, এই ইলেকট্রন দৌড়াদৌড়ি করার কারণে এখানে দুইটা ডিভিশন হবে। এর নাম তড়িৎ বিশ্লেষণ। এইটাই তড়িৎ বিশ্লেষণ। অনন্যা, এখন তোরা এটাকে লিখছিস? লিখছিস কিনা? একটু ওঠা শোনা, এটা একটু ওঠা, পারবে কিনা বল। করে পারবি রে? বলে স্যার এটা তো আগেই পারতাম। আচ্ছা, ভালো কথা, এটা আমি জানি আগে পারতি। তাহলে এটা কি বিশ্লেষণ? তড়িৎ বিশ্লেষণ। আমি বিদ্যুৎ দিলাম, রাসায়নিক বিক্রিয়া হয়েছে। তার মানে যেই প্রক্রিয়ায়
আমি বিদ্যুৎ প্রবাহ চালাবো এবং এর ফলে বিদ্যুৎ প্রবাহ চালাবো, এর ফলে রাসায়নিক বিক্রিয়া হবে, রাসায়নিক বিক্রিয়া হবে, এইটার নাম তড়িৎ বিশ্লেষণ। এবার আসতেছি, এবার আমি তড়িৎ বিশ্লেষণ কৌশলের মধ্যে এইখানে প্রথম ব্যাখ্যা করতে চাই সোডিয়াম ক্লোরাইড। এখন একটু মনোযোগ দাও, সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, ফিল করে একটু কি বলি। সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, তাহলে যেহেতু এটা দ্রবণ বলছে, তার মানে সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি আছে, তার মানে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশন হবে। 1 মিনিট একটু বলে নিই, 1 মিনিট একটু বলে নিই, তাকা শোনা। তাহলে এটা পাত্র, এই পাত্রের মধ্যে এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তারপরে আমি কি করলাম, এটার ব্যাটারির সাথে যুক্ত করে দিলাম, এটা হচ্ছে আমার সুইচ, সুইচ দিয়ে আমি কন্ট্রোল করলাম। এখন এই দ্রবণে হচ্ছে দুইটা 4টা আয়ন চলে আসলো, সেটা হচ্ছে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, আর পানির H প্লাস OH মাইনাস। এখন এইটা হিসাব করতে হবে, যদি পরে প্রশ্ন করিস, আগে শোন আমি কি বলি। সোডিয়াম আর হাইড্রোজেন দুইটাই ক্যাটায়ন, তাহলে এই দুইটার মধ্যে কে আগে যাবে, এইটা হইল প্রশ্ন। ক্লোরিন আর হাইড্রোক্সিলের মধ্যে কে আগে জারিত হবে, তাহলে কে আগে জারিত বা বিজারিত হবে এটা নির্ভর করবে কিসের উপরে, ওদের একটা সক্রিয়তার সিরিজ আছে। এটা কোথায় আছে, বইয়ের এই জায়গাটায় আছে, এই যে এইখানে আছে। তো আমি দেখলাম সোডিয়াম আর H প্লাসের মধ্যে H প্লাসের অবস্থানটা নিচে, তাইলে এটা আগে বিজারিত হবে। আবার ক্লোরাইড আর হাইড্রোক্সিলের মধ্যে হাইড্রোক্সিলের অবস্থানটা নিচে, তাহলে এইটা আগে জারিত হবে। এই সিরিয়ালটা বোঝায় যে একাধিক আয়ন থাকলে কে আগে জারিত বা বিজারিত হবে, এটা এই বিক্রিয়ার বা এই সিরিজ দেখে বোঝা যাবে। তার মানে এখানে যদি একাধিক আয়ন থাকে, সোডিয়াম প্লাস আর H প্লাস, এটার মধ্যে সোডিয়াম প্লাসের অবস্থানটা উপরে, তাহলে অবশ্যই H প্লাসটা আগে যাবে। আবার ক্লোরিন মাইনাস এন্ড হাইড্রোক্সিল মাইনাসের মধ্যে হাইড্রোক্সিল অবস্থানটা নিচে, তাহলে এইটা আগে যাবে। নিচে যেটা আগে যাবে সেটা, এটা মাথায় রাখতে হবে। নিচে যেটা আগে যাবে সেটা আগে যাবে, নিচে যেটা আগে যাবে সেটা, এইটা হচ্ছে কনসেপ্ট। আস্তে আস্তে দাঁড়া, প্রশ্ন করিস, আমি শুনবো, প্রশ্ন করিস, শুনবো, দাঁড়াস্তা, আগে এটা দেখ। তাইলে তোর এখানে স্বাভাবিক প্রক্রিয়ায় ক্যাথোড বিক্রিয়া কোনটা, আগে তো H প্লাস যাবে, তো একটা H প্লাস একটা ইলেকট্রন রিসিভ করবে, কারণ ক্যাথোডে যাচ্ছে, ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে বিজারিত হবে, তখন সেটা পরিণত হবে H এ। একটা H তো হয় না, তাহলে দুইটা H লাগবে, সেইটা বিক্রিয়া করে H2 গ্যাস কনভার্ট করবে। তাহলে এটাকে যদি আমি একবারে লিখি, তাহলে একবারে কি লিখবো, যেহেতু দুইটাই উৎপন্ন হইতে হবে, তাহলে এখানে মাথা রাখতে হবে, আমি লিখবো দুইটা H প্লাস, দুইটা ইলেকট্রন রিসিভ করে H2 গ্যাস হয়েছে। এখন আমারে বলো কার কি প্রশ্ন। তাকোয়া নূরে, তাকোয়া মৌরিন, হাসিবুল হোসেন শান্ত আজকে আবার আসছিল না। না শিহাব পাটোয়ারি, উপরে যেটা যাবে সেটা আগে যাবে না, নিচেরটা আগে যাবে। শোনা আছে তানিম, সিরিজ মনে রাখার টেকনিক আমি দিচ্ছি। সাদিয়া, থ্যাংক ইউ সাদিয়া। এস তাসনিম আইডি থেকে। মাদিহা, রাশাক, তড়িৎ বিশ্লেষণ বলতে এক কথায় বোঝায় যে তড়িৎ প্রবাহের সাহায্যে বিশ্লেষণ। আচ্ছা বিধান, আমাদের আজকে হচ্ছে অফিসে
আনএক্সপেক্টেডলি 1.5 ঘন্টা যাবৎ ক্লাস কারেন্ট নাই। এই যে আমি যে আজকে আসলাম, আমি তো আমার বাসায় ক্লাস নেই, আলহামদুলিল্লাহ আমার বাসায় 100% মানে পাওয়ার সাপ্লাই আছে, জেনারেটর আছে, আইপিএস ইউপিএস সবই আছে। অফিসে যে আইপিএস ওইটা আমাদের অনলাইনকে ব্যাকআপ দিতে পারে, কিন্তু আজকে 1.5 ঘন্টার বেশি কারেন্ট না থাকায় আইপিএস ব্যাকআপ দিতে 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 শেষ পর্যায়ে আর সুযোগ হয় না, পরে আমাদের এই স্মার্ট বুটগুলো চালানো সম্ভব হয় না, তাই আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। এই জন্য আইসিটি ক্লাস 9 মিনিট হয়েছে। সাজেশন বইয়ে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ থাকবে। হাফসা, নিচেরটা আগের যাওয়ার কারণ হচ্ছে নিচেরটা হচ্ছে বিজারিত হওয়ার প্রবণতা কম, কারণ আগের শুরুর যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো হচ্ছে অনেক বেশি সক্রিয়। হ্যাঁ, এরা অনেক বেশি সক্রিয়। এই সক্রিয়তার কারণে ওদের বিক্রিয়া করার প্রবণতা বেশি। ওরা মানে নিরপেক্ষ মৌল হওয়ার ইচ্ছা কম, ওরা বিক্রিয়া করার প্রবণতা বেশি। তাই নিচের দিকে যত যাইতে থাকবো তত ওদের সক্রিয়তা কমতে থাকে, এবং সক্রিয়তা কমতে থাকলে ওই মৌলগুলোর নিরপেক্ষ হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে। তাই সোডিয়াম লিথিয়াম এরা হচ্ছে বিক্রিয়া করতে চায়, আরো বিক্রিয়া করতে চায়, কিন্তু ওরা বিজারিত দ্রুত মানে নিরপেক্ষ মৌলে পরিণত হওয়ার যে টেন্ডেন্সি সেটা বেশি থাকে। তো এখানে 6 সেম। তো এখানে ক্লোরাইড আর হাইড্রোক্সিলের মধ্যে কে যাবে অ্যানোড রিয়াকশনে? এই যে এটার নাম হচ্ছে অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া। তাহলে কে যাবে? OH। খেয়াল করো, এই যে OH, এই OH-টা একটা ইলেকট্রন ছেড়ে দিবে, দিল। আচ্ছা, তাহলে এখানে একটু বোঝার ব্যাপার আছে, একটু শোনো আমি কি বলি। তাহলে 2টা OH লাগবে, 2টা OH লাগবে। 2টা OH মিলা একটা পানি হবে আর একটা অক্সিজেন হবে। অক্সিজেন তো একাও থাকতে পারে না, পারে না, অক্সিজেন একা থাকতে পারে না। তাহলে এইরকম অক্সিজেন আরো 2টা লাগবে। তাহলে এরা বিক্রিয়া করে একটা অক্সিজেন অণুতে পরিণত হবে, অণু, অক্সিজেন অণু। তাহলে এবার ফিল করো কি বলি, এবার একটু সেন্সিটিভ। একটা অক্সিজেনের জন্য 2টা OH লাগে, তাহলে 2টা অক্সিজেনের জন্য 4টা OH লাগবে। তাহলে আলটিমেটলি টোটাল বিক্রিয়াটা হচ্ছে 4টা OH, 2টা পানি বানাবে, কারণ 2টা OH মিলে একটা পানি হয়। তাহলে 4টা OH দিয়ে 2টা পানি হবে, একটা অক্সিজেন বানাবে আর 4টা ইলেকট্রন ছাড়বে। এই হচ্ছে প্রসেস। এখন বলো এটা বুঝতে কার কষ্ট হয়েছে? আমি জানি সামনের মাসে এক্সাম, তো আমার একটু সময় দে শোনা, জানি। সিরিজ মনে রাখার উপায়: হালিনাক, আলো, জিং, ম্যাকগাইভার, সুস্মিতাকে ফিরে বাহারে হারিনাক, এমডি তারেক। ঠিক আছে। আচ্ছা, মিথুরানী দেবী এগুলা পারো। কোন তড়িৎ, লাস্টের লাইনটা বুঝে নেয়। পূজা পাল, আমি জানি, তুমি একটু অনুভব করো আমি কি লিখছি। ঝুমকা, ওই যে আমি তো একটা ফোন দিয়ে আলাপ করছি, এই জন্য হচ্ছে এক পাশে যাচ্ছে, একটা যেহেতু রিসিভার ব্যবহার করছি। অজয় চক্রবর্তী, না, ক্লোরিন যাবে না। শিহাব, 4টা ইলেকট্রন ছাড়বে কারণ 4টা OH, 4টা OH। ওকে স্যার, আরেকবার বুঝাবো। ওকে, কাহিনীটা হচ্ছে OH-টা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয়, তো একটা OH একটা ইলেকট্রন ছাড়ে। তো OH তো একা পারবে না, এটা একা থাকতে পারবে না, তাহলে 2টা OH লাগবে।
দুইটা OH মিলে একটা পানি হবে। তো H2O এর পর আরেকটা অক্সিজেন থাকে, তাহলে অক্সিজেন তো একাও থাকতে পারে না, এই জন্য দুইটা অক্সিজেন লাগবে O2 হওয়ার জন্য। তাহলে আলটিমেটলি একটা অক্সিজেন হওয়ার জন্য দুইটা O লাগে, একটা O হওয়ার জন্য দুইটা OH লাগে, তাহলে দুইটা O এর জন্য চারটা OH লাগবে, এই যে চারটা OH। তাহলে দুইটা OH দিয়ে একটা পানি হয়, তাহলে চারটা OH দিয়ে দুইটা পানি হবে। দুইটা O দিয়ে একটা অক্সিজেন হয়, তাহলে চারটা OH দিয়ে একটা অক্সিজেনই হবে। একটা OH একটা ইলেকট্রন ছাড়ে, তাহলে চারটা OH চারটা ইলেকট্রন ছাড়বে। এই হইল কনসেপ্ট। নাও টেল মি, এইটা কার গ্যাঞ্জাম লাগছে? নাফিস, থ্যাংক ইউ হাফসা, এটা সোজা। আচ্ছা আবু সালে, আহারে কি যে বলবো, না সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করবে না। আচ্ছা এইবার কাহিনী হচ্ছে, স্যার সব সময় কি এমনটা হবে? স্যার যদি এখানে বলতো যে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বেশি, তাহলে এখানে তো কোনো ঘনমাত্রা বেশির কথা বলে নাই। এখানে যদি ঘনমাত্রা বলে দিত, এটা যদি বলতো যে ব্রাইন এটা তো বিশুদ্ধ পানি, এখন এটা যদি বলতো যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ, কিসের ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ঘন সম্পৃক্ত জলীয় দ্রবণ, ঘন সম্পৃক্ত জলীয় দ্রবণ। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? বিষয়টা হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইড, এখন এই সোডিয়াম ক্লোরাইডের ঘন সম্পৃক্ত জলীয় দ্রবণকে কি বলে? ব্রাইন বলে। এখন যদি আইসা আমি এটাকে যুক্ত করতাম, যদি যুক্ত করতাম, তাইলে এখানে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বেশি থাকতো। তার মানে এখানে সোডিয়াম ক্লোরাইড আর পানি, এটা তো ছিলই আগের মতো, সোডিয়ামের মাথায় প্লাস থাকতো, ক্লোরিনের মাথায় মাইনাস, H+OH- থাকতো। কিন্তু এখানে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বেশি ছিল। যদি বেশি থাকতো তাহলে এখানে একটা খেলা হবে। খেলাটা হচ্ছে এই যে প্লাস, এই যে মাইনাস, যদি আমি এইটা মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করি, তড়িৎদ্বার, কি তড়িৎদ্বার? মার্কারি, তাহলে খেলাটা অন্যরকম হবে। তখন কি হবে? তখন হবে ক্যাথোড রিঅ্যাকশন। তখন হবে ক্যাথোড রিঅ্যাকশন। ক্যাথোড রিঅ্যাকশনে কি হবে দেখো, ওই যে এখন সোডিয়াম আর H+, এর মধ্যে সোডিয়াম আগে যাবে, সোডিয়াম আগে যাবে। তাহলে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন রিসিভ করে সোডিয়ামে পরিণত হইল। এবার সোডিয়াম আর মার্কারি একসাথে যুক্ত হইয়া, সোডিয়াম আর মার্কারি একসাথে যুক্ত হইয়া সোডিয়াম মার্কারি একটা সম্মিলিত যৌগ বানাবে। এইটার নাম হচ্ছে অ্যামালগাম। শব্দটা হচ্ছে অ্যামালগাম। এটার নাম কি? অ্যামালগাম। বুঝিস? অ্যামালগাম। এই বিক্রিয়াটা হবে, কারণ এখানে H+ আগে যাবে না। কেন যাবে না? এখানে আগে যাবে হচ্ছে সোডিয়াম প্লাসের কি বেশি রে শোনা? ঘনমাত্রা বেশি। ওয়ালাইকুম আসসালাম, স্বপ্না খাতুন আড়ি থেকে। ওকে আচ্ছা মালিহা, আমি তোমার বিষয়টা বুঝছি। আমি তোমার সালফেটের কথা যে বলছো, সালফেট তো নিজেই হচ্ছে মানে একটা যৌগমূলক এবং কম সক্রিয়, তুমি ঠিকই বলছো। ওটা আমি দেখাইছি হচ্ছে মানে একটা আয়ন হিসাবে দেখাইছি, বিক্রিয়া হিসাবে দেখাইনি। এই যে এখন যেটা দেখাচ্ছি এটা বিক্রিয়া হিসাবে দেখাচ্ছি, তবে তুমি ঠিক বলছো।
অপু, শর্ট সিলেবাস না, শর্ট সিলেবাস দিবে না, শর্ট সিলেবাস দিবে না, তোমরা এটা চিন্তাই করো না। কলি, থ্যাংক ইউ। ওকে, ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ঘন সম্পৃক্ত জলীয় দ্রবণ। এটা কি জিনিস? এটা হচ্ছে, মনে করো একটা পাত্রের মধ্যে এখানে লবণ নিলাম এবং পানি নিলাম, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। আমি এই পরিমাণ সোডিয়াম ক্লোরাইড নিয়ে নাড়ব যেন পানির সাথে যুক্ত হয়ে আর কোনো সোডিয়াম ক্লোরাইড যেন দ্রবীভূত না হয়। সর্বোচ্চ পরিমাণ সোডিয়াম ক্লোরাইড যখন দ্রবীভূত হয়ে যাবে, এইটার মানে হইল ঘন সম্পৃক্ত। মানে ঢালতে ঢালতে, লবণ ঢালতে ঢালতে আর দ্রবীভূত হচ্ছে না, এইটার নাম সম্পৃক্ত। শব্দটা হচ্ছে সম্পৃক্ত। এই সম্পৃক্ত মানে হচ্ছে স্যাচুরেটেড। স্যাচুরেটেড, এই সম্পৃক্ত মানে স্যাচুরেটেড, এই সম্পৃক্ত মানে স্যাচুরেটেড। ওকে, এই তো গেল। এবারে যে ক্লোরাইড আর হাইড্রোক্সিল, এই ক্লোরাইড আর হাইড্রোক্সিলের মধ্যে আগে কে যাবে? আগে যাবে হচ্ছে অ্যানোড রিঅ্যাকশন। শব্দটা হচ্ছে অ্যানোড রিঅ্যাকশন। তাহলে অ্যানোডের মধ্যে এবার কে যাবে? ক্লোরাইড, কারণ ঘনমাত্রা বেশি। ক্লোরাইড গিয়া একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তো আলটিমেটলি দুইটা ক্লোরাইড লাগে, তো দুইটা ক্লোরাইড ক্লোরিন 2 গ্যাসে পরিণত হবে, দুইটা ইলেকট্রন ছেড়ে। এইটাই বিক্রিয়া, এইটাই বিক্রিয়া। সম্মিলিত যৌগ মানে হচ্ছে যেটা একসাথে, মানে সম্মিলিত যৌগ বলতে দুইটা ধাতু পরস্পর যুক্ত হয়ে কোনো মানে কেমিক্যাল কম্পোজিশনের চেঞ্জ করবে না, কিন্তু এটা নতুন যৌগ হবে, এটার নাম অ্যামালগাম। থাকতে পারে, রিতা থাকতে পারে। এমডি ফাহাদ হোসেন, মোটেই আজকে রসায়ন শেষ ক্লাস না। না, বিধান রয় মার্কারি লিকুইড না, মার্কারিকেও শক্ত করে তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা যায়। আচ্ছা, দুইটাই মার্কারি, হ্যাঁ। আর ঘনমাত্রা কম বেশি, শাহরিয়ার নাফিস, ঘনমাত্রা কম বেশি বলতে ঘনমাত্রা মাপারও যন্ত্র আছে, মানে সলিউশনের ডেনসিটি কতটুকু এটা মাপারও যন্ত্র আছে। অনেক বেশি পরিমাণে দ্রব্য যদি থাকে তাহলে সেটা ঘনমাত্রা বেশি হবে, কম থাকলে কম হবে। এফআরসি ব্যাচের ক্লাস, দুর্বার ব্যাচের ক্লাস শুরু হবে নভেম্বর থেকে। আমি একটা বিজ্ঞপ্তি দিয়েছি, তাই না? এফআরসি কোর্সের বিজ্ঞপ্তি দিয়েছি, তোমরা দয়া করে পুরো বিজ্ঞপ্তিটা পড়ে দেখবা। আশা করি তোমাদের একটা বেস্ট সলিউশন আমরা দিব এসএসসিতে। এই হচ্ছে কনসেপ্ট, এটার নাম ক্লোরিন গ্যাস। গেল, এই হচ্ছে ব্যাপার। সোডিয়াম ক্লোরাইডের কি? ঘন সম্পৃক্ত জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের ঘন সম্পৃক্ত জলীয় দ্রবণ। আচ্ছা, এবার যদি বিশুদ্ধ পানিরটা করি, বিশুদ্ধ পানি, তো বিশুদ্ধ পানি তো আসলে তড়িৎ বিশ্লেষিত হয় না। এই যে বিশুদ্ধ পানি, এটা জীবনও তড়িৎ বিশ্লেষণ হবে না, কারণ এটা বিয়োজিত হয় না। পানির সাথে সালফিউরিক অ্যাসিডকে দিলে পরে বিশ্লেষিত হবে। এখন কি হয় শোনো, ঠান্ডা মাথায় বুঝে, চিত্রটা বইয়ের থেকে আমি দিছি এখানে। এই যে পানি, এইটা ভাঙা এখানে হবে H+, OH-, আর সালফিউরিক অ্যাসিড এইটা ভাঙা হবে H+, সালফেট মাইনাস। গেল গেল। তাহলে এই যে পানি ভাঙা যে H+ আর OH- হইল, সালফিউরিক অ্যাসিড ভাঙা যে 2H+ আর সালফেট হইল। কারণ এখানে খেলাটা কি হবে? খেলাটা হবে এখানে তাহলে ক্যাটায়ন তো একটাই আছে, ক্যাটায়ন একটাই আছে, এই একটাই আছে, আর তো ক্যাটায়ন নাই, তাহলে ক্যাথোডে একটা জিনিসই যাবে। কিন্তু অ্যানায়নে তো দুইটা জিনিস আছে, অ্যানায়নে দুইটা। এই যে সালফেট, তার চাইতে OH ডেফিনেটলি আগে যাবে, কারণ নিচে আছে। ওই OH যে যাবে, ওই খেলাটাই দেখো, ওই খেলাটাই দেখো। এই যে এখানে
আলাদা করলাম, ফিল করে আমি কি বলি। তাহলে এখানে ক্যাথোড রিঅ্যাকশন, ক্যাথোড রিঅ্যাকশন, ক্যাথোডে ক্যাটায়নই যাবে, গেল ক্যাটায়ন। ক্যাটায়নটা কি? H প্লাস, ইলেকট্রন একটা নিয়ে নিল, নিয়ে এখানে H উৎপন্ন করলো। এটা তো হইতে পারে না, দুইটা লাগবে। তাহলে দুইটা H প্লাস, দুইটা ইলেকট্রন রিসিভ করে H2 গ্যাস হইল। তাহলে এই যে H2 গ্যাস হইল, এই যে এটা হচ্ছে, এই যে এটা, এই যে H2 গ্যাস, H2 গ্যাস। ওকে, পারা যাবে। এবার আসি অ্যানোডে, তাহলে কি হবে? এই যে চিন্তা করো, অ্যানোড রিঅ্যাকশন, অ্যানোড রিঅ্যাকশন। তাহলে অ্যানোড রিঅ্যাকশনে কি কি হবে? ক্যাথোড রিঅ্যাকশনে OH, আবার খেয়াল করো OH-টা খেয়াল করো, এই যে OH একটা ইলেকট্রন দিয়ে দিবে, দিয়ে দিল, আরেকটা OH এখানে অ্যাড হবে, এখানে হবে H2O, আর একটা সিঙ্গেল অক্সিজেন থাকবে। তাহলে সিঙ্গেল অক্সিজেন, আমি কিন্তু বিক্রিয়া ভেঙে ভেঙে লিখছি বলে এরকম হয়। তাহলে এইটা মিলে O2 হয়। তাহলে আলটিমেট ফুল রিঅ্যাকশন কোনটা? 4টা OH ভেঙে 2টা পানি হবে, একটা অক্সিজেন হবে, আর 4টা ইলেকট্রন হবে। এখন বলো তোমরা লিখছো কিনা? দুর্বার অর্থ হচ্ছে, হ্যাঁ সাজিদ হোসেন, দুর্বার মানে হচ্ছে তোমাদের SSC 25 যে ব্যাচটা, এই ব্যাচের নামটা দুর্বার। শাহ সম্রাট আকবর এমন হয়েছে নাকি? শাহী সম্রাট? ও আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনশট নিছিস মৌ। আর কত এই সালফেটের কি হবে? সালফেটটা থাকবে এখানে তাসিন। বুদবুদগুলো অক্সিজেন, এই যে অক্সিজেন বললাম, এই যে অক্সিজেন শোনা, এই যে অক্সিজেন, এই অক্সিজেনটাই হচ্ছে এইটা। হ্যাঁ এমডি সঞ্জিদ হোসেন, পানি আর H2SO4 এখানে মেশানো হয়েছে, তো এটা মাথায় রাখবা। পানির সাথে সালফিউরিক অ্যাসিড মেশানোর সময় সালফিউরিক অ্যাসিডে পানি দিতে হয় না, পানির মধ্যে সালফিউরিক অ্যাসিড দিতে হয়। ঠিক আছে? এই 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 জিনিসটা, এই জিনিসটা একটু অনুভব করো। আমি যদি পানির সাথে সালফিউরিক অ্যাসিডকে দিতে চাই, তাহলে মনে করো H2O আর সালফিউরিক অ্যাসিড আমি এক করতে চাই, অ্যাসিড মিশ্রিত পানি বানাইতে চাই, অ্যাসিড মিশ্রিত পানি বানাইতে চাই। তাহলে অ্যাসিড মিশ্রিত পানিতে বানাইতে গেলে কি করতে হবে? কি করতে হবে? পানিতে, পানিতে ফোটায় ফোটায়, পানিতে ফোটায় ফোটায় অ্যাসিড মিশাইতে হবে। এটা একটু লেখা রাখো, পানিতে ফোটায় ফোটায় অ্যাসিড মিশাইতে হবে, এটা একটু লেখা রাখো। অরিজিৎ সাহা, থ্যাংক ইউ। ঠিক আছে, না রাফি রিঅ্যাকশন হবে না, H2O আর সালফিউরিক অ্যাসিড না মিশালে রিঅ্যাকশন হবে না। রুমেল, বইয়ে হচ্ছে সোডিয়ামের ঘনমাত্রা গণ্য করা হয় নাই কেন? কারণ ওই অংশটুকু লেখে নাই। ইন্টারমিডিয়েটে তড়িৎ রসায়ন নামে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়টা পড়লে জিনিসগুলো, আমার খুব ইচ্ছা আছে FRC-তে আমি তোদেরকে একটু সিলেবাস বহির্ভূত পড়াবো কিছু, এটা আমার ইচ্ছা আছে, একটু অন্য কিছু পড়াবো তোদের। এই ব্যাচে আমার চেষ্টা থাকবে এটা একটু পড়ানোর। এই যে দেখ, তোদেরকে আমি দেখাই, এই যে ইন্টারমিডিয়েটের এটা হচ্ছে কেমিস্ট্রি বই। তো এটা, এই যে দেখ, ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি বইয়ের এইরকম মোটা, তো এখানে মোটামুটি ভাবে প্রায় 732 পেজের একটা বই, এবং এরপরে এই যে মোটা আরো 150 পেজ, এটাতে শুধু কোয়েশ্চেন।
তো এই চ্যাপ্টারের এই বইটাতেই একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে তড়িৎ জৈব রসায়ন, পরিবেশ রসায়ন, অর্থনৈতিক, এই যে তড়িৎ রসায়ন, চতুর্থ অধ্যায়, ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। তো ওই চতুর্থ অধ্যায়ে এই জাতীয় কিছু প্রশ্নের মোটামুটি উত্তর দেওয়া আছে এবং আরো অনেক জটিল জটিল জিনিসপত্র আছে। এখন এইগুলার কিছু কিছু ফিলিংস আমি তোদেরকে দিতে চাই, কিন্তু এগুলা অ্যাকচুয়ালি আগের যে কেমিস্ট্রি বইটা ছিল না, ওই কেমিস্ট্রি বই আছে। বাট এখানে আমি তোদেরকে কিছু জিনিস দিব, কিছু ছবি দিব। এখানে আবার সবগুলোই হচ্ছে ইন্টারমিডিয়েটের ক্যাটাগরির। তারপরেও আমি তোদেরকে কিছু ম্যাটেরিয়াল দিব। আজকে যেইটা দিছি সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র ক্লাস কন্টেন্ট। ওই যে আজকে একটা এমসিকিউর যে শিটটা, এটা হচ্ছে ক্লাস কন্টেন্ট। এই যে এটাতে একদম 8টা সিকিউ দেওয়া আছে এবং এই 8টা সিকিউর বাইরে কোনো সিকিউ আসার সম্ভাবনা নাই। তো এইখানে কিছু পড়ালেখা আছে, এই পড়ালেখার কিছু কিছু অংশ তোদের সাথে মিলবে, আবার অনেকখানি মিলে না, অঙ্কগুলো একটু অন্যরকম করে দেওয়া আছে। তো আমি চেষ্টা করব এখান থেকে কিছু প্রোডাক্ট তোদেরকে দিতে, যেন তোরা কিছু জিনিস এক্সট্রা একটু জানতে পারিস আর কি। এই যে 700 পেজের একটা বই। ওকে, আচ্ছা, এটা পরে মানুষ বেঁচে থাকে। হ্যাঁ, এটা পরে মানুষ বাঁচে। এবার আয় সবচেয়ে দামি জিনিসটা, এই যে এইটা ইলেকট্রোপ্লেটিং এর কনসেপ্ট আমি অধ্যায় 10-এ পড়াইছি। এটা এইখানেও আছে, কারণ এইটা হচ্ছে প্রসেস অফ ইলেকট্রোলাইসিস। এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তড়িৎ বিশ্লেষণের ব্যবহার একই জিনিস। আমি কি একটু ফিল করিস আমি কি বলি? যে ধাতুর প্রলেপ দিব, তার দ্রবণ নিব, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের, তড়িৎ প্রলেপনের কনসেপ্ট। আর যার ওপর প্রলেপ দিব তাকে ক্যাথোড হিসেবে নিব। ওকে, চ্যাপ্টার 10-এ আছে। আমি যখন চ্যাপ্টার 10 পড়াইছি তখন একটু দেখো, আর তোমরা মাথায় রেখো যে তোমাদের কেমিস্ট্রির কিছু ওয়ান শট মানে এক ক্লাসে মোটামুটি অনেকখানি লম্বা সময় ধরে কিছু ক্লাস ইউটিউবে যাবে। তোমরা একটু মাথায় রেখো জিনিসটা। হুমায়রা, আর একটু সময় দেশো না, আমি বলতেছি আমাদের ডিজাইনার এখনো প্রচ্ছদ বানাচ্ছে, এখনো বই প্রেসে দিতে পারেনি, প্রচ্ছদ বানাচ্ছে, ডিজাইন করতেছে বইটার। 650 পেজের বই হবে। এরপর এখানে দেখো, এই জিনিসটা আমি এখন এখানে আমি একটু এই জায়গায় ব্যাটারিতে যাওয়ার আগে আমি একটু এই জায়গায় আসতে চাই। গ্যালভানিক সেল একদম সোজা একটু পড়াই। গ্যালভানিক সেল একটু পড়াই। এই গ্যালভানিক সেলটা একটু পড়াই দিই, তোরা একটু অনুভব কর। তো লবণ সেতু আছে, গ্যালভানিক সেল আছে, এখানে একটা ছবি আছে। তো ছবির মাঝখানে একটা কি আছে, একটা বাধা আছে। তোরা একটু বইয়ের মতো চিন্তা কর। আচ্ছা, আমি তোদেরকে একটু নতুন ভাবে চিন্তা করাই। 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট একটু ভাব। মনে কর এটা একটা পাত্র নিলাম, খেয়াল করিস, এটা একটা পাত্র, এইটাও একটা পাত্র। কয়টা পাত্র নিলাম? 2টা। একটু শোন আমার কথা, 2 মিনিট, তোদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। এইখানে নিলাম একটা দ্রবণ,
এখানে নিলাম একটা দ্রবণ, এইখানে নিলাম আর একটা দ্রবণ, দুইটা দ্রবণ। আচ্ছা, এই দ্রবণে যেটা থাকে এইটা হচ্ছে জিঙ্ক সালফেট। ফিল করিস কি বলি। এখানে যেটা থাকবে এইটা থাকবে কপার সালফেট। এইবার জিঙ্ক সালফেট দ্রবণে একটা নিলাম হচ্ছে জিঙ্ক দণ্ড, জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ড। আবার মনে কর কপার সালফেট দ্রবণে কপার দণ্ড, দুটা দুই জিনিস। আচ্ছা মানলাম। তাইলে দুইটা যদি দুই জিনিস হয়, রিমেম্বার এইটা হচ্ছে জিঙ্ক, এইটা হচ্ছে কপার। তো কপার সালফেটে কপার দণ্ড। এখন আমি আগেরটাতে কি করছিলাম, ব্যাটারি লাগাইছিলাম, কিন্তু এইখানে আমি কোনো ব্যাটারি লাগাবো না। আমি এইখানে কারেন্ট এমনিই দৌড়াবে। আর দৌড়াবে যে এটাকে প্রমাণ করার জন্য এইখানে একটা বাল্ব নিব, এই বাল্বটা জ্বলে উঠবে, এই বাল্বটা জ্বলে উঠবে। তো জ্বলে যদি ওঠে এটার মানে হইল যে এখানে কারেন্ট চলতেছে। তাহলে জ্বলে কেমনে ওঠে, এবার একটু মনোযোগ দিয়ে শুনিস আমি কি বলি, একটু মনোযোগ দিয়ে শুনিস। এই যে জিঙ্ক আর এই যে কপার, এই দুইটার মধ্যে জিঙ্ক বেশি সক্রিয়। তাহলে জিঙ্ক কপারের চাইতে সক্রিয়। আগামী 5 মিনিট একটু শোন, কপারের চাইতে সক্রিয়। তাহলে জিঙ্ক আগে ইলেকট্রন দিয়ে দিবে। তাহলে জিঙ্ক যদি ইলেকট্রন দিয়ে দেয়, কয়টা ইলেকট্রন দিয়ে দিবে, দুইটা। কোন জিঙ্কটা দিবে, কোন জিঙ্ক? এই যে এখানে যে জিঙ্ক দণ্ডটা আছে না, এই জিঙ্ক দণ্ডটা আস্তে 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 ক্ষয়প্রাপ্ত হবে। আগে শোন আমার কথা, তারপর প্রশ্ন করিস। এই জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হবে, একটা জিঙ্ক আয়ন বের হবে এই দণ্ডটা থেকে, দণ্ডটা থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে বেরোতে থাকবে, আর জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হইতে থাকবে। প্রতিবার জিঙ্ক বের হবে, প্রতিবারে দুইটা ইলেকট্রন বের হবে, দুইটা ইলেকট্রন। তাহলে এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে দুইটা করে ইলেকট্রন বের হবে, সেই দুইটা ইলেকট্রন এখান দিয়ে দৌড় মারবে, এই তার দিয়ে দৌড় মারবে। তো প্রতিটা জিঙ্ক রিলিজ হবে, দুইটা করে ইলেকট্রন বাইর হতে থাকবে। কয়টা করে? দুইটা করে ইলেকট্রন বের হতে থাকবে। তাহলে এই যে দুইটা ইলেকট্রন বের হইল, এই ইলেকট্রন দুইটাকে তো রিসিভ করা লাগবে। কে রিসিভ করবে? ওই যে এখানে কপার সালফেটের জলীয় দ্রবণ আছে, এই কপার সালফেটটা বিশ্লিষ্ট হবে। কপার সালফেট, কপার সালফেট এইটা বিশ্লিষ্ট হইয়া কপার 2+ আর সালফেট 2- হবে। হইল? ওই যে দ্রবণের মধ্যে কপার 2+, আমি বলছি একটু শুনতে, কপার 2+, কপার 2+, এটা হইতে থাকলো, কপার 2+ গুলো হইতে থাকলো। ওই যে ইলেকট্রন গুলো আসতে থাকলো, তো একটা ইলেকট্রন আসে দুইটা, একটা কপার 2+ যায়, আবার দুইটা ইলেকট্রন আসে, আরেকটা কপার 2+ যায়, আরো দুইটা আসে, আরেকটা কপার 2+ যায়। এইভাবে যাইতে যাইতে পরে এই যে কপার, এইটা একটু মোটা হওয়া শুরু করলো, এইটা একটু মোটা হওয়া শুরু করলো। আর এই যে মোটা হইতে থাকলো, এটার কারণ কি? দ্রবণের কপার গিয়ে ওইখানে জমা হচ্ছে। তাহলে কিভাবে জমা হচ্ছে? এই যে কপার 2+, তুমি একটু আগে লিখলা, ও ওই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, এই দুইটা ইলেকট্রনকে রিসিভ করে কপার সলিডে পরিণত হয়, আর এটা এখানে মোটা হইতে থাকে। আর এই যে জিঙ্ক, ও আস্তে আস্তে চিকন হয় অথবা ক্ষয়প্রাপ্ত হয়, আর কপার আস্তে আস্তে মোটা হয়। এই যে ইলেকট্রন দৌড়াইলো, এই ইলেকট্রন দৌড়ানোটাই হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তার মানে এই বিক্রিয়াটা বা এই কাহিনীটার নাম গ্যালভানিক কোষ। কেন?
এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটাইয়া বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এইখানে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় এবং রাসায়নিক বিক্রিয়া ঘটাইয়া এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বল, বুঝি নেই? বুঝছিস? হ্যাঁ বল, এবার বল, আগে শুনি কার কি প্রশ্ন। বল। এটার নাম ভোল্টেইক সেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নাসরিন সুলতানা পারভিন আইডি থেকে, থ্যাংক ইউ। বিধান, শর্ট সিলেবাস যারা আন্দোলন করতেছে এদেরকে ভিডিও দিয়ে বকা দিয়ে দিব, কোনো সমস্যা নেই, একটু দেখি কদ্দূর বাড়তে থাকে। রাফি, কারণ জিঙ্ক হচ্ছে অ্যাক্টিভ, তার সাথে তুমি একটা কম অ্যাক্টিভ এলিমেন্টকে দিয়ে দিলে তো এই কারণে ইলেকট্রন বের হবে। অবন্তী, থ্যাংক ইউ সোনা। আরজু স্যার ক্যাটায়ন কি? এতক্ষণে যদি এই কথা বলিস আরজু, তুই কই ছিলি জীবনভর? তাসিন, আসবে রে সোনা, আসবে। সোনালি, চলতরিতের উপরে আমার যত ভিডিও আছে, চলতরিতের উপরে তুই যদি চলতরিত লিখে ফাহাদ স্যার লিখে ইউটিউবে যত ভিডিও আছে দেখে শেষ করতে পারিস তাইলে আমার কাছে আসিস। আর যদি ওইতেও না পোষায় তাহলে চলতরিত কারেন্টের রসমালাই নামে একটা ভিডিও আছে, কারেন্টের রসমালাই, ওই ভিডিওটা দেখিস, মৃদুল স্যার পড়াইছে, কিচ্ছু বাদ থাকবে না। না, ড্রাই সেল আর ড্যানিয়েল সেল, ড্যানিয়েল সেলের একটা ভার্সন হচ্ছে ড্রাই সেল। উম্মে নাহিয়ান, বুঝছি। তাইলে এখানে কি দাঁড়াইলো? এখানে কি দাঁড়াইলো? একবার আমি জিঙ্ক আর কপারের মধ্যে বিক্রিয়া করাচ্ছি, জিঙ্ক ইলেকট্রনটা ছাড়তেছে, কপার নিতেছে, জিঙ্ক ইলেকট্রন ছাড়তেছে, কপার নিতেছে। জিঙ্ক কেন ইলেকট্রন ছাড়বে? কারণ জিঙ্ক আর কপারের মধ্যে সক্রিয়তার পার্থক্য আছে এবং এইটা জিঙ্ককে মুভ করাইতে, ইলেকট্রনকে মুভ করাইতে হেল্প করে। এখানে জিঙ্ক সালফেটের জিঙ্ক সালফেট ভাঙবে, এখানেও কপার সালফেট ভাঙবে। ভাঙলে পরে জিঙ্ক যে ইলেকট্রনটা ছাড়বে সেই ইলেকট্রনটাই ও রিসিভ করবে। এবার একটা ঘটনা ঘটবে। ঘটনাটা হচ্ছে এইখানে এইখানে সালফেট SO4 বাইরে যাবে, আর এইখানে এইখানে এই যে এখানে হচ্ছে গিয়ে সালফেট, জিঙ্কটা, এখানে জিঙ্ক 2+ বাড়বে। কেমনে? কারণ এই যে জিঙ্ক বেরোচ্ছে, এইখানে জিঙ্ক 2+ বাড়তে থাকবে, আর এইখানে সালফেট বাড়তে থাকবে। দুইটা পাত্রে দুইটা ডিফারেন্ট জিনিস বাড়তে থাকবে। বাড়ার ফলে এখন যদি আমি একটা লবণ সেতু, এই যে লবণ সেতু, এখান থেকে এইখানে দেই, এখান থেকে এইখানে দেই, লবণ সেতুটা দেই, এই যে এখান থেকে এইখানে লবণ সেতু দিলাম, তাতে করে কি হবে? আচ্ছা, তাতে করে হবে কি, এই যে লবণ সেতু, পটাশিয়াম ক্লোরাইড, এই যে এখানে জিঙ্ক 2+ বাইরে যেতেছে আর এখানে সালফেট বাইরে যেতেছে, এই দুইটাকে সে ইকুয়ালাইজ করবে। কেমনে? কেমনে? ওই যে পটাশিয়াম ক্লোরাইড, তো পটাশিয়াম ক্লোরাইড তো আয়ন, পটাশিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস হবে, আর এইখানে হচ্ছে জিঙ্ক 2+ বাইরে গেল, জিঙ্ক 2+ এই ক্লোরিনকে নিবে, তাইলে কি দাঁড়াইলো? তাহলে কি দাঁড়াইলো? এই ক্লোরাইড দুইটা নিয়ে এটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইডে পরিণত হয়েছে। আর ওই যে এখানে সালফেট বাড়তেছে, এই সালফেট এই পটাশিয়াম প্লাস আর সালফেট মাইনাসের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট হবে। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে কেন আমি লবণ সেতু দিচ্ছি? এই লবণ সেতু আমি দিচ্ছি, এই লবণ সেতু আমি দিচ্ছি আয়ন সমতাকরণ করার জন্য, আয়ন সমতা।
এখন বলো কতটুক বুঝো নাই, কতটুক বুঝো নাই বলো। উম্মে নাহিয়ান বলো, কোনো ইস্যুজ আছে? অনিন্দিতা স্নেহা বিধান, ঠিক আছে, ওকে। ওকে ডান, পারা যাবে, ওকে। আচ্ছা, শিল্পী আক্তার আড়ি থেকে, থ্যাংক ইউ। মিতুরানী দিবি, মাদিহা, তুনাজ্জিনা ইসলাম, থ্যাংক ইউ সোনা, নো ইস্যুস, অ্যাবসলিউটলি বিউটিফুল। অবন্তী, হ্যাঁ বিবেক, এই যে একটু আগে আসছে, বুঝছস না, স্টুডিওর মধ্যে আসলে এ তো অস্থির হয়ে যায়, এত কিছু যে করে। জিঙ্ক সালফেটের সালফেট, জিঙ্ক সালফেটের সালফেট এখানে আছে, ওইটা নিয়ে কোনো ইস্যুস নেই। ইস্যুস হচ্ছে এখানে জিঙ্ক ক্লোরাইড লবণ হবে আর পটাশিয়াম সালফেট লবণ হবে, উভয় পাশেই লবণটা হবে, উভয় পাশেই লবণ হবে। ওকে ওকে। মুশফিক, হ্যাঁ মাইমুন নাহার, এইবার ঠিক আছে। জাহিদ হাসান ইফাত, কোন সাকিব? বাংলা সাকিব? এটা তো আমি জানি না রে শোনা। লবণ সেতুতে, থ্যাংক ইউ তানজিল আক্তার দোলা। মুবাশির সাদ, এখন ছুটি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। শোন, একটু শোন, আমাদের সামনে এখনো যে সময়টুকু আছে, আমি চাইতেছি তোরা টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত আমি তোদেরকে একদম টেনে বুঝে পুরাটা ক্লিয়ার করে, আমার আবার এখন হচ্ছে ওই যে ফিজিক্সটা ধরা লাগবে, তারপরে হচ্ছে বিজিএসটা ধরা লাগবে, আমি টাইম পাইতেছি না। আছে কি সোমবার না বুধবারে তো ক্লাস নিব। এই যে কি লবণ সেতু না, এই লবণ সেতুতে কি হবে? এই লবণ সেতুটা তো লবণ, এটার আবার এরকম ভাবে বানাইলো কেমনে? লবণের সাথে এগার দেয়, লবণের সাথে এগার, লবণ এটার সাথে এগার দেওয়া হয়, এগার মানে আঠা, তখনই এটা লবণ সেতু হয়, লবণ সেতু। তাহলে লবণ সেতুর ইউজটা কি? লবণ সেতুর ইউজ হচ্ছে আয়নের সমতা রক্ষা, আয়নের সমতা রক্ষা। তোরা তুলছিস, তোরা কি উঠাইছিস? বল, তোরা উঠাইছিস? ওকে ডান, ওকে ডান। ওকে ফাইন। আচ্ছা, এইটা যদি ক্লিয়ার থাকে, তাহলে এই অংশটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আরেকটা পার্ট বাকি আছে। এই যে এটা লবণ সেতু, মানে এইটাই আমি এতক্ষণ বললাম। তাহলে এই যে এটা কি সেতু? লবণ সেতু। এখানে কি দাঁড়াচ্ছে? এখানে থাকতেছে হচ্ছে লবণ, যে কোনো লবণ, সেটা সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড যাই হইতে পারে, পটাশিয়াম ক্লোরাইডই হয়, এবং থাকে হচ্ছে লবণের সাথে থাকে হচ্ছে এগার, এগার। তাহলে কি হচ্ছে এখানে? একটু কনসেপ্টটা আরেকবার একটু বলে দেই। এটা হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ, এটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ। তাহলে এইটা কিসের দ্রবণ? জিঙ্ক সালফেট। এইটা কিসের দ্রবণ? কপার সালফেট। জিঙ্ক সালফেটের দ্রবণে কি বেড়ে যাবে? কি বেড়ে যাবে? এখানে বেড়ে যাবে হচ্ছে জিঙ্ক 2+ বাইরে যাবে, এই আয়নটা বেড়ে যেতে থাকবে, কারণ ইলেকট্রনে তখন ফ্লো হতে থাকবে, আর এইখানে সালফেট আয়নটা বাড়তে থাকবে, কারণ কপার সালফেটের কপার চলে যাচ্ছে। তাহলে যখন আমি লবণ সেতু দিব, তখন এইখানে জিঙ্ক ক্লোরাইড লবণ সৃষ্টি হবে, আর এইখানে কপার সালফেট, পটাশিয়াম সালফেট, হ্যাঁ পটাশিয়াম সালফেট K2SO4, এই লবণ সৃষ্টি হবে। তাহলে আমি এক লাইনে যদি বলি, এক লাইনে, তাহলে অ্যান্সার হচ্ছে উভয় পাত্রে, উভয় পাত্রে
আয়নের সমতা রক্ষার জন্য, আয়নের সমতা রক্ষার জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। এইটাই হচ্ছে লাইন, উভয় দ্রবণে আয়নের সমতা। দ্যাটস ইট। জেলি বানাইতে যে অ্যারেঞ্জার সেটা, হ্যাঁ এটা না, অ্যারেঞ্জারটা ইজ ওয়ান টাইপ অফ, হ্যাঁ ওইটার মতোই হবে একটা, ওইটার মতোই হবে। আচ্ছা, বিধান রয় জিঙ্ক, জিঙ্ক 2+ দিয়ে বোঝায় যে এটা এভাবে লেখে যে জিঙ্ক 2+ হচ্ছে এই বিশ্লেষণ কোষে। তাহলে এখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে কপার 2+, কপার ধাতুতে পরিণত হচ্ছে। তো যখন পরিবর্তনটা বোঝায় ইলেকট্রোকেমিক্যাল সেলগুলোতে, যখন পরিবর্তন বোঝায় তখন মাঝখানে সোজা একটা দাগ দিয়ে নেয়। আচ্ছা ওকে, এই পর্যন্ত ঠিক আছে, কোনো সন্দেহ নেই। তাহলে লবণ সেতু কেন ব্যবহার করা হচ্ছে, এইটা পারা যাবে, এইটা পারা যাবে, হ্যাঁ পারা যাবে। আচ্ছা এবার তোমরা একটু অনুভব করো, এই এই যে এখানে একটু আসো, এই যে এই জায়গাটায় আসো, কই রে আরেকটা পার্ট কই গেল, আয় হায় রে, কোথায় যেন কোথায় যেন কোথায় যেন, এই যে এটা সোজা, এইটাও সোজা, এটা আমার বুঝাইতে লাগবে 2 মিনিট, আবার এইটা আমি 2 ঘন্টা ধরে বলতে পারবো। শুধু ব্যাটারি ডিপেন্ড করে। একটা পাত্র, একটা পাত্র, এটা একটা পাত্র, এটা হচ্ছে ধাতব পাত্র, জিঙ্কের পাত্র, মনে রাখো এইটা হচ্ছে জিঙ্কের পাত্র। কিসের? জিঙ্কের পাত্র, জিঙ্ক। এবং এইটার মধ্যে অসংখ্য মানে জিনিসপত্র, হ্যাঁ অসংখ্য কি, অসংখ্য কি কি দেখ, অ্যামোনিয়াম ক্লোরাইড, একটু শুনিস আমি কি বলি, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কার্বন হচ্ছে কাঠ কয়লা, এমন না, পাতিত পানি, পাতিত পানি, এগুলার সব মিক্স করে একটা কাই বানানো হয়, কাই, কাই বানানো হয়, কাই বানানো হয়। তাহলে এখানে যখন কাই বানায়, কাই মানে সেমি সলিড টাইপের একটা জিনিস, কাই যখন বানায়, এই কাইগুলো বানানোর পর মাঝখানে, মাঝখানে এই যে মাঝখানে একটা কার্বন দণ্ড থাকে, এমন ভাবে যেন এটা ওই পাত্রটাকে স্পর্শ না করে, স্পর্শ করবে না। তো এই জায়গার মধ্যে এই আবরণ, এই আবরণ, আবরণ, এই যে আবরণ, তো তখন কি হয়, এই যে জিঙ্ক, খেয়াল করিস জিঙ্ক 2 মিনিট লাগবে, এই যে জিঙ্ক, জিঙ্কের যে পাত্রটা, ওই পাত্রটা ও ইলেকট্রন ছাড়তে পারে, ও ইলেকট্রন ছেড়ে দেয়। কেন ইলেকট্রন কেন ছাড়ে? কারণ ওকে আমি, ব্যাটারিটা তো এরকম ইসের মধ্যে থাকে, মানে আমি যখন উৎপাদনের পরে প্যাকেটের মধ্যে থাকে, এটাকে যখন আমি, যেমন এই যে আমার রিমোট, এই আমার টিভির রিমোট, তো টিভির রিমোটের মধ্যে এই যে ব্যাটারি আছে, ড্রাই সেল, এই যে এই যে এটা, এই যে এটা, এটা হচ্ছে ড্রাই সেল। তো এরকম একটা ড্রাই সেল, এটা মাত্র 1.5 ভোল্ট, এই যে ব্যাটারিটা এটা 1.5 ভোল্টের ব্যাটারি, এইটাই হচ্ছে যে এটা, এইটাই এটা 1.5 ভোল্টের ব্যাটারি। তো এটা যখন এখানে অ্যাড করলাম, অ্যাড করলাম, তো তখন ওর মধ্যে একটা মানে ইলেকট্রন প্রবাহের প্রয়োজনীয়তা স্টার্ট হবে, এবং সেই প্রয়োজনীয়তা অনুসারে পরের অ্যাক্টিভিটি হবে। এই যে ইলেকট্রনটা ছেড়ে দিল, এবার এই যে ইলেকট্রন, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইড বিভাজিত হবে এমনে, অ্যামোনিয়াম ক্লোরাইড, তাইলে 2 অ্যামোনিয়াম প্লাস প্লাস 2Cl মাইনাস। এবার একটু শুনিস কি হয়,
এই যে অ্যামোনিয়াম প্লাস, দুইটা অ্যামোনিয়াম প্লাস অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন ওই দুইটা ইলেকট্রন রিসিভ করবে এবং তার সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বিক্রিয়া করে এই যে 4 দুগুণে 8, এখন এইখানে উৎপন্ন করবে অ্যামোনিয়া প্লাস এই যে দুইটা ইলেকট্রন রিসিভ করছে, দুইটা হাইড্রোজেন বাদ আছে, এখন বানাবে হচ্ছে পানি। তার মানে ব্যাটারির ভিতরে জলীয় বাষ্প সৃষ্টি হবে প্লাস MnO2 অর্থাৎ ম্যাঙ্গানিজ 2টা, অক্সিজেন 4টা, তাহলে এইটা হবে Mn2O3, এই যৌগ সৃষ্টি হবে। এবং ইলেকট্রন এই জিঙ্ক থেকে এই কার্বন দণ্ডের দিকে দৌড়াইতে থাকবে উভয় পাশ থেকে, যতক্ষণ পর্যন্ত জিঙ্ক ইলেকট্রন সরবরাহ করতে পারবে ততক্ষণ পর্যন্ত এখানে ইলেকট্রন দৌড়াবে। তার মানে ও ইলেকট্রন রিসিভ করবে আর এখান দিয়ে পাস করবে। তো তখন এই জিঙ্কের দেওয়া ইলেকট্রনগুলা কার্বন ক্যারি করে নিয়ে যায়, দ্যাট ইজ দ্য প্রোডাকশন অফ ইলেকট্রন। দিস ইজ কল্ড প্রোডাকশন অফ ইলেকট্রন ফ্লো। এবার বলো, পাতিত পানি হচ্ছে ওই যে আমি সেকেন্ড চ্যাপ্টারে পড়াইছি না, পানিকে উত্তপ্ত করে আবার ঠান্ডা করে যে পাতনের সাহায্যে যে পানিটাকে ব্যবহার করা হয় বা পাওয়া যায়, এইটার নাম হচ্ছে পাতিত পানি। এইটার ইংলিশ হচ্ছে ডিস্টিলড ওয়াটার। তোমরা জিনা জিঙ্ক অ্যাক্টিভ বিকজ জিঙ্ক ক্যান ইজিলি প্রডিউস ইলেকট্রন। মোবাইলের ব্যাটারিটা লিটল বিট, কারণ ও হচ্ছে ইলেকট্রনটাকে স্টোর করতে পারে মোবাইল। ঠিক আছে শোনা? আখিমনি আডি থেকে, এই তোর একটা কমেন্ট স্বাভাবিক, তুই অনেক কিছু বুঝিস না, বাকিরা সবাই বুঝে, তুই বুঝিস না। সাদিয়া, আচ্ছা ঠিক আছে, এবার একটা কথা বলি। হ্যাঁ বলো। ওকে, আর যে আমার কোনো আইফোন নাই রে সোনারে, আমার আইফোনটা থানায় চুরি হয়ে গেছে, থানার পুলিশ রাইখা দিছে আইফোন। ঠিক আছে, বুধবার দেখা হবে ইনশাআল্লাহ, বুধবার দেখা হবে। আল্লাহ হাফেজ।